মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন নিরাপত্তা উপদেষ্টা। কূটনৈতিক আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশি আশাবাদী নন তৌহিদ হোসেন। আমাদের নিশ্চিত করতে হবে যে ফিরে যাওয়ার আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। জাতিসংঘের মহাসচিব করিডোর শব্দটি ব্যবহার করেননি, তিনি বলেছিলেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক পথ। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া। উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা স্বাগত জানাতে বিভিন্ন দিক নির্দেশনা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মহাসমাবেশ। ভারতের বিরুদ্ধে পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ বক্তাদের। আমাদের কাছে কি ভারতের কোনো দেনা পাওনা নাই? অনেক অনেক কিন্তু আছে। প্রয়োজনে আমরা হিসাব কিতাব করবো, পাকাতে মনে রাখবেন। মুক্ত গণমাধ্যম ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। সম্পাদক পরিষদের আলোচনায় অভিমত। ভালো সাংবাদিকতার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিতের তাগিদ টিআইবির। নির্বাচন সামনে রেখে দেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা বিশেষ সহকারীর। গুজব প্রতিরোধে মঙ্গলবার গণমাধ্যমের সহযোগিতা নেয়ার নির্দেশ তথ্য উপদেষ্টার। যমুনার অনুসন্ধানের পর প্রথমবারের মতো সরকারি এলপি গ্যাসের দাম সমন্বয়। সিন্ডিকেটের কারসাজি কমাতে সিলিন্ডার প্রতি ১৩৫ টাকা বাড়ালো বিইআরসি। দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য সীমিত আকারে চালু হলো আরব আমিরাতের ভিসা। প্রাথমিকভাবে দেয়া হচ্ছে ভিজিট ভিসা। শিগগিরই কেটে যাবে জটিলতা আসা সংশ্লিষ্টদের। পাঁচ মাসের মজুরির দাবিতে সিলেটে চা শ্রমিকদের আন্দোলন। প্রায় ২ ঘন্টা বন্ধ গুরুত্বপূর্ণ সড়ক, যানজটে তীব্র ভোগান্তি। ৫ মাস ধরে আমরা চা শ্রমিকরা অনাহারে আছি। মালিক পক্ষ থেকে কোনোভাবে আমাদের বেতন, বোনাস বা রেশন দিচ্ছে না। পানি নাই, আমাদের উৎপাদন নাই, আমরা তো কাজ করতে পারি না। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি করেনি বাংলাদেশ, জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে, তখন প্রতিবেশী একটি দেশ প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা না দেখলেও এই সংঘাতকে সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ও ভবিষ্যৎ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকার যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনা চালাচ্ছে, ঠিক তখনই মিয়ানমার সীমান্ত দিয়ে ঘটছে অনুপ্রবেশ। পরিস্থিতির এমন অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সেমিনার বিউপি অডিটোরিয়ামে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান। প্রবন্ধে প্রত্যাবাসনের চ্যালেঞ্জ হিসাবে উঠে আসে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, তহবিল ঘাটতি ও কূটনৈতিক দূরত্বের বিষয়গুলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান, জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনের মধ্যে সমন্বয় ও বহুপাক্ষিক কৌশলগত যোগাযোগ বাড়াতে হবে। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংকট। বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক সুযোগ কাজে লাগিয়ে আরাকানে স্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে। মিয়ানমারের গণতান্ত্রিক সংকটের দিকেই সবাই মনোযোগ দিচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটি এখন আড়ালে চলে যাচ্ছে। আমাদের এই বিষয়টিকে আবার সামনে আনতে হবে এবং মূল আলোচনার সঙ্গে একীভূত করতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা স্বাভাবিক না হলে প্রত্যাবাসনের আশা নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। যদিও এই সংঘাতকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করেন তিনি।
আমাদের নিশ্চিত করতে হবে যে ফিরে যাওয়ার আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মিয়ানমারে অবশ্যই বাস্তব পরিবর্তন আনতে হবে এবং সেই পরিবর্তনের নিশ্চয়তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। আমাদের আলোচনায় এই বিষয়গুলো জোর দিয়ে তুলতে হবে। যদিও এটা একটা কঠিন ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ঐক্যবদ্ধ না হলে এটা সম্ভব হবে না। মানবিক করিডোর ইস্যুতে কারোর সাথেই কোনো চুক্তি করেনি বাংলাদেশ, নিশ্চিত করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। আমরা এখন পর্যন্ত কোনো করিডোর চালু করিনি, কোনো কিছু বাস্তবায়ন হয়নি, কোনো অংশীদারের সঙ্গে চূড়ান্ত কিছু হয়নি। আমি যখন দেশে ফিরে আসি তখন সংবাদ সম্মেলনে সোজা বলে দিই, জাতিসংঘের মহাসচিব করিডোর শব্দটি ব্যবহার করেননি। তিনি বলেছিলেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক পথ, যা একেবারে ভিন্ন একটি ধারণা। মানবিক সহায়তার কোনো কার্যক্রম শুরু করতে হলে দুপক্ষের সম্মতির প্রয়োজন হয়। জানান, বাংলাদেশ যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখনই প্রতিবেশী একটি দেশ প্রোপাগান্ডা চালাচ্ছে। প্রতিবেশী দেশের সংবাদ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে একটি প্রক্সি যুদ্ধ শুরু করতে যাচ্ছে, রাখাইন রাজ্য দখল করে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমার মতে ভুয়া তথ্য মোকাবেলার সেরা উপায় হলো সত্যকে সময় দিন এবং সেটিকে প্রকাশ হতে দিন। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে। দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান ডক্টর খলিল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একদিন পিছিয়ে 5 মে লন্ডন থেকে রওনা হবেন তিনি। ঢাকায় নামবেন পরদিন বেলা 10:30 থেকে 11টার মধ্যে। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে নানা প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সড়কের দুধারে দেশ ও দলের পতাকা হাতে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন কোথায় দাঁড়াবে সেটিও নির্দিষ্ট করে বলা হয়েছে। প্রায় 4 মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্সেই ফিরবেন তিনি। এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকেল 4:10 দোহায় যাত্রাবিরতি নেবে রাত 1:25 আর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মঙ্গলবার সকাল 10:30 থেকে 11টার মধ্যে। কর্মদিবসে খালেদা জিয়ার দেশে ফেরার সময় নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার একপাশে দাঁড়িয়ে স্বাগত জানানোর নির্দেশনা দিয়েছে বিএনপি। সবার দুহাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেন। বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত মহানগর উত্তর বিএনপি, হোটেল রেডিসন পর্যন্ত ছাত্রদল ও যুবদল অবস্থান নেবে। সেখান থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত থাকবে মহানগর দক্ষিণ বিএনপি। বনানী কবরস্থান, কাকুলি মোড়, বনানী কাঁচাবাজার, গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ হয়ে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত নির্ধারিত স্থানে থাকবেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকে আগত নেতাকর্মীরা অবস্থান করবেন সুবিধাজনক স্থানে। মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত। ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন। মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম। স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান। খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে পায়ে হাঁটা যাবে না, চলা যাবে না মোটরসাইকেল নিয়ে। এছাড়া বিমানবন্দর এবং চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছে দলের পক্ষ থেকে। মাননীয় চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা চলাচল করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার এসএসসির জীববিজ্ঞান, অর্থনীতি আর ইংরেজি মাধ্যমে ও লেভেল, এ লেভেল পরীক্ষা রয়েছে। সেদিন সাধারণ মানুষকে প্রয়োজনে নিচের সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধও করেছে বিএনপি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভারতই বিশ্বের একমাত্র দেশ যারা পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবিতে রংপুরে সমাবেশ আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। গণপদযাত্রা পূর্ব সমাবেশে যোগ দিয়ে মির্জা আব্বাস বলেন, বিগত সময়ে শেখ হাসিনার কারণেই তিস্তা সহ অন্যান্য পানি চুক্তি হয়নি। এ সময় তিস্তা চুক্তি বাস্তবায়নের তাগিদ দেন মির্জা আব্বাস। পরে গণপদযাত্রা শুরু হয়, এতে যোগ দেয় তিস্তা
তিস্তা অববাহিকার 5 জেলার ভুক্তভোগী মানুষ। এছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা যোগ দেন পদযাত্রায়। আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইবো না। আমরা বকশিশ চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতান্ত্রিক কর্মকাণ্ড হতে পারে না। জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদের আলোচনায় এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমকে ফ্যাসিজম মুক্ত করার রূপরেখা দরকার। আর সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ বলেন, হত্যা কিংবা সন্ত্রাসের মামলায় জড়িয়ে গণহারে সাংবাদিকদের আক্রমণ স্বাধীন সাংবাদিকতা পরিপন্থী। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন করে দেশের মূলধারার দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। আশা করব তারা মুক্ত গণমাধ্যমকে নিশ্চিত করবেন। সভায় সম্পাদক প্রতিনিধিরা বিগত ফ্যাসিবাদী শাসনামল আর বর্তমান সময়ের তুলনা করেন। বলেন, আগের তুলনায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাড়লেও হতাশা আছে। 1 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই, অনেকখানি পাল্টেছে। তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না, এটা পরিষ্কার। এক ধরনের আশাবাদী হয়ে উঠছি। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং তার পক্ষে যারা সায় দিচ্ছেন অন্তত কতগুলি ব্যাপারে, সেই দিক থেকে আমরা আশঙ্কা প্রকাশ করা ছাড়া আমাদের কোনো পথ থাকে না। যে সাংবাদিক গিলটি, যে সাংবাদিক দোষী, যে সাংবাদিকের হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, আমরা সরকারের পক্ষে থাকব। কিন্তু খামাখা একেবারে ভাবে কি বলে মাস আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ, আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার। সভায় যোগ দেন রাজনৈতিক দলের নেতারাও। তারা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। সেই জায়গা থেকে আমাদের আরও সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত। কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিকটিম হয়েছি এবং হচ্ছি। এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল, সেই মামলাগুলোর অনেক তো আছে এখন পর্যন্ত। ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করো, এমনকি আমারও সমালোচনা করতে পারো, উনি এই মামলাগুলো তুলল না কেন? পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। এখনো কোনো সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, ওটার বাইরে কেউ বলতে গেলেই তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষর অথবা ভারতীয় দোষর। বিএনপি মহাসচিব বলেন, অন্যায়ভাবে অন্যের মত চাপিয়ে দেওয়ার প্রবণতাও গণতন্ত্র পরিপন্থী। প্রায় বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই, অথচ সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা। আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে, এটাকে আমরা সমর্থন করব না। রাজনৈতিক দল ও গণমাধ্যমের সম্পর্ক ইতিবাচক হবে বলে প্রত্যাশা আলোচকদের। দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা নিয়ে সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেছেন, এগুলো যাচাই বাছাই করতে কমিটি করা হয়েছে, অন্যায্যভাবে কাউকে আটক করা হয়নি, হবেও না। মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে টিআইবি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। আলোচনায় গণমাধ্যম ব্যক্তিত্বরা মিডিয়া হাউস পরিচালনায় নানা সমস্যা, হুমকি ও চাপের কথা তুলে ধরেন। বলেন, এখন সরকারি চাপ কমেছে ঠিকই, কিন্তু মিডিয়ার প্রতি মব ভায়োলেন্স দমাতে পারছে না সরকার।
নতুন বাংলাদেশে গণমাধ্যমে কেমন সংস্কার হবে এ বিষয়ে উন্মুক্ত আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান। স্থায়ী একটা গণমাধ্যম কমিশন থাকুক, করা হোক। সেই গণমাধ্যম কমিশন পেশার মান মেনে চলা হচ্ছে কিনা, পেশার নৈতিকতা মেনে চলা হচ্ছে কিনা, নীতি নৈতিকতা সেটা দেখবে। আয়োজনে গণমাধ্যম মালিক ও সাংবাদিকরা তুলে ধরেন মিডিয়া হাউস পরিচালনায় অতীত ও বর্তমান সময়ের সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো। আমাদের পত্রিকা কারা ডমিনেট করে, কেন আমরা সত্য প্রকাশ করতে পারি না? প্রথম হলো ইনফরমেশন মিনিস্ট্রি ডাজ নট ফাংশন। কারা আমাদের নিউজ করতে বাধা দেয়? বিভিন্ন সিক্রেট এজেন্সিস অফ দ্য গভর্নমেন্ট। দে ডিকটেট আস হুইচ নিউজ উইল বি পাবলিশড, হুইচ নিউজ উইল নট বি পাবলিশড। পার্সপেক্টিভ থাকবে, সবাই কথা বলবেন, কিন্তু তারপরে যখন কেউ বলে যে আপনার এজেন্সির সামনে গরু জবাই করব, তখন আসলে একটু মনে হয় যে আমি কি ঠিক আছি কিনা। গরু জবাই থেকে গলা জবাই, এইটা এইদিকেও টার্ন করতে পারে। সাংবাদিকদের আপনি যদি সুরক্ষা নিশ্চিত না করেন, তাহলে তাদের কাছ থেকে স্বাধীন সাংবাদিকতা আশা করা যাবে না। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সাংবাদিকতায় বাধা হিসেবে কাজ করা প্রতিষ্ঠানগুলোতে আদতে কোনো সংস্কার এখনো হয়নি। নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করতে গিয়ে নারীদের নিয়ে হেফাজতে ইসলাম নেতাদের মন্তব্যকে শোভনীয় নয় বলে মন্তব্য করেন তিনি। যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিসগুলো। এটুকু বলতে পারি সাহসের সাথে যে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, আমূল সংস্কার দরকার। নারী কমিশন বাতিল করতে হবে শুধু না, যে এই ধরনের অকথ্য ভাষায় এই দাবি উত্থাপন করা হচ্ছে এবং সবার সামনে অপমান করে, সেটা কোনো সভ্য দেশে হয় না। আমাদেরকে তাদেরকে যারা এটা করছেন তারা তাদের ঘরে স্ত্রী নাই, মা নাই, কন্যা নেই। অন্তর্বর্তীকালীন সরকার যা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটিবার মুখ খুলে নেয়, অন্তত আমি দেখি নাই। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, সাংবাদিকদের অবাধ স্বাধীনতা দিতে চায় সরকার। কথা বলেন সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা নিয়েও। একটা অভিযোগ যেটা সত্য, সেই অভিযোগে কিন্তু মামলা হয় না, মামলা হয় হত্যা মামলা। এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি। আমরাও বারবার বলার চেষ্টা করতেছি আইন মন্ত্রণালয় থেকে, কিন্তু সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সরকার আরবিট্রারিলি কাউকে ডিটেইন করে রাখতেছে বা রাখলে সেটা কোনো লিগ্যাল প্রসিডিউর মেনে করতেছে কিনা, ওখানে কোনো লুপহোলস আছে কিনা, সেটা আপনারা আলোচনা করতে পারেন। সরকারি গণমাধ্যমের খরচ কমানো এবং সরকারি কর্তৃত্ব কমাতে বিটিভি, বাংলাদেশ বেতার ও সংবাদ সংস্থাকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীনে আনার পক্ষে মত দেন তথ্য উপদেষ্টা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বড় ধরনের সাইবার হামলার শিকার হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। ভারত থেকে মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, এমন অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা। গুজব প্রতিরোধে মূলধারার গণমাধ্যমের সহযোগিতা কাজে লাগাতে জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে ভুল তথ্য, গুজব এবং অপতথ্য অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি ছড়ানো হচ্ছে। সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা কন্টেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি মহল। জেলা তথ্য কর্মকর্তাদের প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এমন তথ্য তুলে ধরেন বক্তারা। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ 5ই আগস্টের পরে যে ইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, দেশের ভিতরের ফ্যাসিবাদী গোষ্ঠী এবং দেশের বাইরের গোষ্ঠীগুলোর যৌথ প্রয়াসে আমার আশঙ্কা যে বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বড় ডিসইনফো এবং সাইবার ক্রাইমের শিকার হবে নির্বাচনকে উপলক্ষ করে। অবাধ তথ্য প্রবাহের সুযোগে ভুয়া ও ভুল তথ্য ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান অনেকেই মেনে নিতে পারেনি। ভারতের পাশাপাশি বাংলাদেশের গ্রামগঞ্জ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশে যে গুজব অপতথ্য আছে সেটা শুধুমাত্র সেন্ট্রালি বা ভারত থেকে আসে এরকম না। এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রামাঞ্চলে অনেকেই এখনও আছে যারা গত যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এটা তারা মনে প্রাণে মেনে নেন নাই। তো ওখান থেকে এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে মনে হচ্ছে এই ইভেন্ট কোনোদিন ঘটে নাই।
গুজব প্রতিরোধে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মূলধারার গণমাধ্যমের সহযোগিতা নিতে জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশ দেন তথ্য উপদেষ্টা। সোশ্যাল আনরেস্ট এবং যে ধর্মীয় জায়গা থেকে সহিংসতা বা হানাহানি না তৈরি হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রাশিয়া। দেশটির রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে এই কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিবের নেতৃত্বে 3 সদস্য অংশ নেয়। পরে আমির খসরু বলেন, বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে কমফোর্ট মনে করছে, কারণ অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে খসরু বলেন, এই প্রকল্প দ্রুত হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে, প্রয়োজনে বাড়ানো হতে পারে সময়। এরপর বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইয়েদা শিন ইচির সঙ্গে বৈঠক হয় বিএনপির। নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলের, তো সেজন্য তো সকালেই অপেক্ষা করছে, শুধু রাশিয়ান নয়, তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে, তবে রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে মতৈক্য পৌঁছাতে আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেছেন, কমিশনের লক্ষ্য সবার সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি করা। সকালে ঐক্যমত্যের গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপে আজ 12 দলীয় জোটের সাথে সংলাপে শুরুতে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, আগামীতে স্বৈর শাসন যেন গেড়ে বসতে না পারে সেই চেষ্টা করে যাচ্ছে কমিশন। বলেন, রাষ্ট্রীয় বিধিমালা ব্যবহার করে পুনরায় যেন স্বৈর শাসনের বন্দোবস্ত না হয় সেটি নিশ্চিতেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। জানান, দ্রুত ঐক্যমত্যে পৌঁছাতে হবে, বিলম্বের সুযোগ নেই। 12 দলীয় জোটের প্রধান মুস্তফা জামাল হায়দার বলেছেন, রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলো সবাইকে একমত হতে হবে, মতপার্থক্য থাকবে, তবে দেশের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। এদিকে 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে বেশ কিছু বিষয়ে একমত হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি বিএসপি। বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কথা জানিয়েছে দলের সাধারণ সম্পাদক বাবুল মোল্লা। তিনি জানিয়েছেন, দেশের নাম পরিবর্তন, সংবিধানের 4টি মূলনীতি পরিবর্তন সহ বেশ কিছু সংস্কারের বিষয়ে দ্বিমত করেছে তারা। এসব বিষয়ে বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষের সাথেও একমত না হলেও সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বিএসপি। নির্বাচনের সকল ব্যয় কমিশনকে বহন করার প্রস্তাবে দেয় দলটি। ভোক্তা পর্যায়ে 19 টাকা কমিয়ে 12 কেজির বোতলজাত এলপিজির দাম 1431 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি মাসের জন্য ঘোষণা করা হয় এই দর সন্ধ্যা 6টা থেকে কার্যকর যা হবে। পাশাপাশি বাড়ানো হয়েছে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দর। 12.5 কেজি সিলিন্ডারের দাম 690 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 825 টাকা। কম দামের সরকারি এলপিজির হরিলুট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশন। গত এপ্রিলে 12 কেজির বোতলজাত এলপিজির দর ছিল 1450 টাকা। অন্যদিকে চলতি মাসে অটোগ্যাসের দাম লিটারে 84 পয়সা কমিয়ে 65 টাকা 57 পয়সা নির্ধারণ করা হয়, যা গেল মাসে ছিল 66 টাকা 41 পয়সা। এলপিজির দর সমন্বয়ের তথ্য জানাতে রোববার বিকালে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি মাসের দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। এপ্রিল মাসে ছিল 1450 টাকা, এটি মে মাসে হবে 1431 টাকা। কেজি প্রতি মূল্য হবে, যেটা 120 টাকা 80 পয়সা ছিল, এটি হবে 119 টাকা 24 পয়সা। আর অটো গ্যাস যেটা ছিল 66 টাকা 41 পয়সা,
সেটি হবে 65 টাকা 57 পয়সা। বিইআরসির চেয়ারম্যান রোববার সন্ধ্যা 6টা থেকেই নতুন দর কার্যকর হওয়ার কথা জানান। সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম 690 টাকা থেকে বাড়িয়ে 825 টাকা নির্ধারণ করা হয়েছে। যেটি 690 টাকা ছিল সেটি 825 টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এই মূল্য আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। বেসরকারি এলপি গ্যাস যেটা বিক্রি হচ্ছে 1400 টাকায় বা 1431 টাকায়, সরকারি এলপি গ্যাসের মূল্য এখানে ছিল 690 টাকা। এই যে বিশাল মূল্যের যে পার্থক্য, এই পার্থক্যের বেনিফিট ভোক্তা পাচ্ছে না, এটা ছিল বড় অভিযোগ। এখানে যেটা বাড়তি আয় যেটা হবে এটা একটা সরকারি কোম্পানিতেই যাবে। 2021 সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। প্রতি মাসে প্রোপেন ও বিউটেনের সৌদি কার্গো মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে সরকারি সংস্থাটি। নির্ধারিত প্যারামিটারগুলির উপরেই কিন্তু মূল্য নির্ধারণ হচ্ছে এলপিজি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 10 মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সরকার জুলাই বিক্ষোভের সময়ে 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার একদিন পরেই বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধের ঘোষণা দিয়েছিল। শিগগিরই ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে আশা সংশ্লিষ্টদের। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা প্রায় 7.5 লাখ। বাংলাদেশি প্রবাসীদের জন্য অনেকটা কাঙ্ক্ষিত গন্তব্য হলেও 2024 সালে দেশটির সরকার বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় সাময়িক সময়ের জন্য। মূলত জুলাই আন্দোলনের সমর্থন জানিয়ে বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল দেশটির সরকার। এর একদিন পরেই জুলাই 24 তারিখে সব ধরনের ভিসা বন্ধ করে দেয়া হয়। শুধু বাংলাদেশ নয়, একই সময়ে ভিসা বন্ধ রাখা হয় পাকিস্তান, নেপাল, ভারতের জন্য। তবে 10 মাস পর ভিজিট ভিসার মাধ্যমে কার্যক্রম পুনরায় চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। রবিবার ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হুমুদি। তিনি নিশ্চিত করেন বিষয়টি। জানান, বর্তমানে ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস থেকে প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসাথে বহু ভিসা ইস্যুর প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে, যা ব্যক্তি পর্যায়ের যোগাযোগ এবং বাণিজ্য সম্পর্ককে আরও গতিশীল করছে। সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় আবারও অনলাইনে দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদানের পোর্টাল চালু করেছে। ইতিমধ্যে 500 নিরাপত্তারক্ষীর ভিসা ইস্যু করা হয়েছে এবং আরও 1000 ভিসা অনুমোদিত হয়েছে, যা শিগগিরই ইস্যু করা হবে। আশা করা হচ্ছে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা বিধিনিষেধ আরও শিথিল করা হবে। চলতি মাসেই একটি উচ্চ পর্যায়ের ইউএই মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে যাবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। তদবির বাণিজ্যের অভিযোগে 2 উপদেষ্টার সাবেক এপিএস, পিও এবং এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। একইভাবে আলোচিত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের অবৈধ সম্পদের অভিযোগও খতিয়ে দেখছে সংস্থাটি। এদিন প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি, তাদের বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে রয়েছে পাঠ্য বই ছাপানোর কাজে কমিশন, বাণিজ্য ও প্রশাসনে বদলির নামে তদবিরের অভিযোগ। ওনার পাস নিয়ে আমি সচিবালয়ে ঢুকেছিলাম। তাদের দুর্নীতির অনুসন্ধানের দাবি জানিয়ে দুদকের সামনে গেল সপ্তাহে বিক্ষোভ করেছিল যুব অধিকার পরিষদ। এ অবস্থায় 2 উপদেষ্টার এপিএস, পিও ও সালাউদ্দিন তানভীরের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। 2 জন উপদেষ্টা যে এপিএস, পিএস এবং আরও একজনের সমন্বয়কের, সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিন প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ছেলে সাইফুল আলম এবং ভাই জসিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জমি ক্রয়ে অস্বাভাবিক দাম নির্ধারণের মাধ্যমে লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে। প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাজার মূল্যের চেয়ে বেশি মূল্যে ফ্লোর ভাড়া নিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। মামলা হয়েছে টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে অনুসন্ধানও নেমেছে সংস্থাটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সিলেটে 5 মাসের বকেয়া মজুরির দাবিতে 2 ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন চা বাগানের শ্রমিকরা। এ সময় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। 2 ঘন্টা পর প্রশাসনের দাবি আদায়ের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা। সকাল থেকে চা বাগানগুলোতে অবস্থান নেন শ্রমিকরা। পাওনা আদায়ের দাবিতে মালনীছড়া চা বাগান থেকে শুরু হয় মিছিল। পরে সিলেটের বিমানবন্দর সড়কে অবস্থান নেন তারা। শ্রমিকরা বলছেন টানা 5 মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। বারবার আশ্বাসের পরও বকেয়া বেতন পরিশোধ করেনি মালিক পক্ষ। দাবি পূরণ না হওয়ায় এমন কর্মসূচি। 5 মাস ধরে আমরা চা শ্রমিকরা অনাহারে আছি। মালিক পক্ষ থেকে কোনোভাবে আমাদের বেতন, বোনাস বা রেশন দিচ্ছে না। এর জন্য আমাদের খুব কষ্টে আছে। আমরা চা শ্রমিকের চা বাগানে কাজ করি, কিন্তু বাইরে কোনো কাজ পাচ্ছি না। আমাদের তলব নাই, রেশন নাই, পানি নাই, আমাদের রোজ করে নাই, আমরা তো কাজ করতে পারি না। ঘরে বই আমরা খানি অনেক কষ্ট। বাগান কর্তৃপক্ষের সাফাই, কৃষি ব্যাংকের ঋণ না পাওয়ায় আটকে আছে শ্রমিকের মজুরি। কৃষি ব্যাংকে লোন পরিশোধ হয় নাই আমাদের, আগের পাওনা রয়েছে, যার জন্য তারা দিচ্ছে না লোন। আর চা বাগান চলে কৃষি ব্যাংকের লোন। তারা বললো যে না, একটা কিস্তি পরিশোধ করছি আমরা। রিসেন্টলি কোম্পানি পরিশোধ করছে প্রায় 46 লাখ। এরপরও তারা বিক্রয় করতেছে। এদিকে সড়ক অবরোধে বিপাকে পড়েন বিমান যাত্রী সহ সড়কে চলাচলকারীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। 2 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা। ফ্রেন্ডের একটা ইন্টারভিউ, আমি ওরা নিয়ে যাইতে হবে অনেক দূরে, কিন্তু আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়েছে এইখানে। এটা তো আমরাও একমত, কিন্তু এই যে সাধারণ যাত্রী আমরা যারা আছি, আমরা তো বাগানের সাথে সম্পৃক্ততা না, আমাদের তো ভোগান্তি হওয়ার, আমরা ব্যাংকিং করবো। 1 ঘন্টার উপরে এখানে খাড়া আছি। ছোট ছোট বাচ্চা নিয়ে বাচ্চারা গরমে অশান্তি করতেছে। একজন প্রতিনিধির কথা বলা হয়েছে জেলা প্রশাসন থেকে। 7 জন প্রতিনিধি সদর টিউনের কার্যালয়ে যাবেন এবং তাদের সাথে বসে তাদের দাবি দেওয়া উপস্থাপন করবেন। সেই অনুযায়ী সরকারিভাবে যেটা করার সম্ভব সেটা করবে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। নতুন ভিসি নিয়োগের পরও কুয়েটে কাটেনি অচল অবস্থা। লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সকাল 8টা থেকে একাডেমিক কাজ শুরুর কথা থাকলেও ক্লাসে আসেননি শিক্ষকরা। লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচার দাবিতে প্রতিবাদ জানিয়েছেন তারা। জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। অপরদিকে শিক্ষা কার্যক্রম শুরু না হওয়ায় শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর জন্য দফায় দফায় বৈঠক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিচার প্রক্রিয়া যেহেতু একটা লং প্রসেস, এই জন্য আমরা চাই যে শিক্ষা কার্যক্রমের চলার পাশাপাশি আমাদের বিচার প্রক্রিয়াও চলতে থাকুক। শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, তাদের পেছনে এই আন্দোলনকে কেন্দ্র করে এই লাঞ্ছনার ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদেরকেও চিহ্নিত করা দরকার। এই পুরো বিষয়টাই তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষকবৃন্দ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে 3 সেনা নিহত হয়েছে। রোববার স্থানীয় সময়ে সকালে অঞ্চলটির রামবান জেলায় এই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল গাড়িটি। এ সময় শ্রীনগর মহাসড়কের ব্যাটারি চশমামুল নামক এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর গাড়িটি। মূল সড়ক থেকে ছিটকে পড়ে পাশের 700 ফুট গভীর খাদে। নিহত 3 সেনা হলেন অমিত কুমার, সুজিত কুমার ও মান বাহাদুর। উদ্ধার করা হয়েছে তাদের মরদেহ।
ভারতে পারমাণবিক হামলার হুমকি দিলেন রাশিয়ার নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত। সংবাদ মাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, নয়াদিল্লি পাকিস্তানের নির্দিষ্ট কিছু স্থানে হামলার পরিকল্পনা করছে। যুদ্ধের শঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 2 মাসের জন্য খাদ্য মজুদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এখনও সন্ত্রাসীদের ধরতে না পারায় ভারত সরকারের সমালোচনা করছেন দেশটির বিরোধী দলগুলো। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েকগুণ ব্যস্ততা বেড়েছে মিল শ্রমিকদের। যুদ্ধের শঙ্কায় সরকারের নির্দেশনায় গুদামে অন্তত 2 মাসের খাবার মজুত করছে স্থানীয় প্রশাসন। ব্যাপক চাহিদা বেড়েছে নিত্যপণ্যের বাজারগুলোতেও। সরকারি নির্দেশনা অনুসারে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি সমস্ত ডিপোতে পাঠানো হচ্ছে আটা। এখন পর্যন্ত আমরা 1 মাসের জন্য আটা মজুত করেছি, আরও 1 মাসের জন্য মজুত করব। সেজন্য আরও 3-4 দিন সময় লাগবে। এদিকে রাশিয়া নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের দাবি, গোপন তথ্য অনুযায়ী তাদের দেশের কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারত। এমন কিছু ঘটলে প্রয়োজনে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন এই কূটনীতিক। কিছু ফাঁস হওয়া নথিতে দেখা গেছে ভারত পাকিস্তানের নির্দিষ্ট কয়েকটি এলাকায় হামলার সিদ্ধান্ত নিয়েছে। কাজেই আমরা ধরে নিয়েছি এমন কিছু ঘটতে যাচ্ছে। তাদের প্রতিরোধে আমরা আমাদের সর্বশক্তি ব্যয় করব, সেটি প্রচলিত অস্ত্রের মাধ্যমেই হোক অথবা পারমাণবিক অস্ত্র। হামলার 1.5 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কোনো সন্ত্রাসীকে ধরতে পারেনি ভারত সরকার। আর তাই দেশটির বিরোধী দলগুলোর তুপের মুখে পড়েছে মোদী প্রশাসন। শহীদ কিয়া গয়া হ্যায় পহলগাম। নিহত 26 জনের আত্মা সত্যিকার অর্থে শ্রদ্ধা ও শান্তি পেত যদি সেই ভয়ঙ্কর সন্ত্রাসীরা যারা নিরীহ মানুষকে শহীদ করেছে তাদের কৃতকর্মের জন্য শাস্তি পেত। আবারও সরকারকে বলবো, জেগে উঠুন। আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আপনাদের প্রতি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি চূড়ান্ত লড়াই শুরু করুন। এদিকে পাকিস্তান ও ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ করেছে দেশ দুটির সাধারণ জনগণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।